জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অর্থদণ্ড স্থগিত, জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজিরের আবেদন। যারা এতিমের টাকা আত্মসাৎ করে তারা দেশ নিয়ে ভাবে না, রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী। উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। আগামী মাস থেকে আবারও চালু হচ্ছে 10 টাকার খাদ্য বান্ধব কর্মসূচি। শিগগিরই দেশে খাদ্য মজুদ রেকর্ড ছাড়াবে, জানালেন মন্ত্রী। বাংলাদেশে দুর্নীতি কমেছে, তালিকায় 2 ধাপ উন্নতি। আইনি কাঠামো ভালো থাকায় কারণ, বলছে টিআইবি। এবং রাজধানীতে 246টি রুটে প্রতিদিন চলাচল করে 7,000 বাস। নেই শৃঙ্খলা, বাড়ছে যানজট, দুর্ভোগ চরমে। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দেয়া অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। তবে যথাসময়ে জামিন আবেদনের কপি দুদকে সরবরাহ না করায় শুনানি রোববার দুপুর 2টা পর্যন্ত মুলতবি করেছেন উচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীর প্রত্যাশা, ওই দিন তিনি জামিন পাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে আপিল করেন বেগম জিয়ার আইনজীবী। ওই দিন জামিন আবেদন সহ যাবতীয় কাগজপত্র দুদক আইনজীবীকে সরবরাহ করতে বেগম জিয়ার আইনজীবীকে নির্দেশ দেন আদালত। আদেশের 42 ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল 9:30টায় জামিন আবেদনের নথি দুদকের আইনজীবীকে দেন বেগম জিয়ার আইনজীবীরা। যথাসময়ে জামিন আবেদনের কপি না পাওয়ায় শুনানি পেছানোর আবেদন করেন দুদকের আইনজীবী। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি যথাসময়ে দেয়া হয়েছে জামিন আবেদনের কপি। পরে আগামী রোববার দুপুর 2টা পর্যন্ত জামিন শুনানি মুলতবি করেন আদালত। আদালত বলেছে যে জাজমেন্ট তো 5 বছর 6 বছর এটা তো জামিন দিতে পারে। আমি বললাম ওটা মাইলট আছে, ওটা জাজের ডিসক্রিপশন, বাট এখানে আইনে আমাকে একটু ক্ষমতা দিয়েছে যেটা অন্য কোথাও নাই। আইনে স্পেসিফিক 33 সাবসেকশন 5 বলে দিয়েছে দুর্নীতি দমন কমিশনকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে। আগামী রোববারে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি হবে এবং তিনি সেই দিন ইনশাআল্লাহ জামিন পান। এর আগে বেলা 12টার দিকে জনাকীর্ণ আদালতে শুরু হয় বেগম জিয়ার আপিল গ্রহণযোগ্যতার শুনানি। শুনানি শেষে বেগম জিয়ার আর্থিক দণ্ড স্থগিত করে খালাসের আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন আদালত। আদালত গ্রহণ করেছেন এবং একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এই আপিলের শুনানি ভবিষ্যতে হবে। 15 দিনের ভিতরে এই আপিলের নথি, এই মূল মামলার নথি সমস্ত হাইকোর্টে প্রেরণ করার জন্য। এই মূল নথিতে আসলে যদি তারা চায় সেই ক্ষেত্রে শুনানি হতে পারে। বেগম জিয়ার আপিল ও জামিন শুনানিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আদালতে। বৃহস্পতিবারের শুনানিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা আদালতে উপস্থিত ছিলেন। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে আছেন বেগম জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধার্য তারিখে আদালতে হাজিরের আবেদন করেছেন দুদক আইনজীবী। বৃহস্পতিবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ ডক্টর আখতারুজ্জামানের আদালতে এই আবেদন করেন দুদকের আইনজীবী। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন। আগামী 25 ও 26 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগে বেগম জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালের 8ই আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। 2014 সালের 19 মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার 3য় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। যারা এতিমের টাকা লোভ সামলাতে পারে না তারা গণমানুষের উন্নয়নের দায়িত্ব নিতে পারবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতারা দুর্নীতিবাজের জন্য আন্দোলন করছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা।
রাজশাহী থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। সবশেষ গেল সেপ্টেম্বরে জনসভা করলেও বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রাক নির্বাচনী জনসভায় যোগ দিতে 5 মাসের মাথায় আবারও বরেন্দ্রভূমি রাজশাহীর মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নৌকার আদলে প্রস্তুত করা সভামঞ্চ থেকেই সমবেত লাখো মানুষকে শুভেচ্ছা জানান তিনি। এই এলাকার আধুনিকায়নে 21টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং 10টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা। রাজশাহী মহানগরীর সরকারি মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রধান। তিনি বলেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করে তারা দেশ নিয়ে ভাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের উন্নয়ন হয়, কল্যাণ হয়, আর বিএনপির কাজটা কি? লুটে খাওয়া। আপনারা একবার নিজেরাই বিচার করে দেখেন, কেউ যদি এতিমের টাকা লোভ সামলাতে না পারে তো সে দেশের মানুষকে দেবেটা কি? আওয়ামী লীগ জনগণের সম্পদ রক্ষা করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত নেত্রীর জন্য আন্দোলনে নেমেছেন বিএনপি নেতারা। আজকে বিএনপির নেতারা আন্দোলন করে। কিসের আন্দোলন? টাকা চুরি করে তাদের নেত্রী জেলে গেছে। 27 বছরে এতিমের ভাগ এতিমকে দিতে পারে নাই, তারই শাস্তি আজকে সে ভোগ করছে। আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে দাবি করে তিনি আগামী নির্বাচনেও নৌকার পক্ষে সমর্থন চান পদ্মাপাড়ের এই জনপদের মানুষের। আগামীতে নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে এবং স্থানীয় সরকার নির্বাচন। সে প্রত্যেকটা নির্বাচন মার্কা দিয়ে নির্বাচন হবে। মার্কাটা কি? মার্কাটা হচ্ছে নৌকা। মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রাক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বললেন, সুষম উন্নয়নে বিশ্বাসী তার সরকার কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এই এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে প্রতিশ্রুতি দিলেন আগামীর অগ্রগতির। উন্নয়ন আর সমৃদ্ধির প্রশ্নে দৃঢ় প্রত্যয়ী বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে বরেন্দ্র এলাকার মানুষের কাছে আগামী নির্বাচনেও নৌকার পাশে থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সরকারি মাদ্রাসা মাঠ, রাজশাহী। এর আগে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার বেলা 11টায় কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান। পরে পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ প্যারেড পরিদর্শন করেন তিনি। এরপর অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজে অংশ নেয় কন্টিনজেন্টগুলোর সালাম গ্রহণ করেন তিনি। পরে বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সার্বিক উন্নয়ন পরিকল্পনায় সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য যে এই দারিদ্র্যের হার আমরা 14 থেকে 15 ভাগের মধ্যে নামিয়ে আনবো, যাতে বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলে কেউ অবহেলা করতে না পারে, করুণা করতে না পারে। দেশকে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক, উন্নত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্রবাসী সময়ে আরো থাকছে, টাঙ্গাইলে তুলার গুদামে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে 10 বছরের শিশুর মৃত্যু, পুড়ে গেছে পুরো গুদাম। গত বছরের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে শিগগিরই দেশের খাদ্য মজুদ রেকর্ড ছাড়াবে, এমন তথ্য দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে খাদ্য ভবনে সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যালোচনা সভায় মন্ত্রী বলেন, আগামী মাস থেকে 10 টাকা কেজির খাদ্য বান্ধব কর্মসূচি আবারও চালু হবে। এছাড়া চালের বাজার দর স্বাভাবিক আছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের হাওড় অঞ্চলে বন্যা ও উত্তরাঞ্চলের খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও খাদ্য পরিস্থিতি স্বাভাবিক। এজন্য সরকারি পদক্ষেপে খাদ্য আমদানি, দেশের অভ্যন্তরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ ও গুদামে চাল সংরক্ষণ সহায়ক ভূমিকা পালন করছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে খাদ্য ভবনে পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এতে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বর্তমান খাদ্যে মজুদ পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী। যেখানে আমরা 1,30,000 টনে নেমে এসেছিলাম, সেখানে আমাদের 14,20,000 টন খাদ্যশস্য আমাদের এখন ভাড়ারে মজুদ আছে, এবং তার মধ্যে 10,40,000 টন চালই আমাদের ঘরে ইনশাল্লাহ মজুদ আছে, বাকিটা গমের আকারে আছে। বাণিজ্য মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, অর্থমন্ত্রী মহোদয় এই কথাটার সমর্থন করেছেন। আমিও মনে করি 40 টাকার নিচে কোনো অবস্থাতেই চালের মূল্য হওয়া উচিত না, তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাবে, কৃষকরা উৎপাদন বিমুখ হয়ে যাবে। 2016 সালের 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কুড়িগ্রামে চাল বিতরণের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় 50 লাখ পরিবারের মাঝে 10 টাকা দরে মাসে 30 কেজি করে চাল দেয় সরকার। এবারও মার্চ মাস থেকে এই কর্মসূচি চালু করা হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই সাময়িক সংকটের কারণে আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের সেই কর্মসূচিটা আমাদের স্থগিত রাখতে হয়েছিল। এখন আবার আমরা ইনশাল্লাহ এই কর্মসূচিটা চালু করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আর স্থগিত করার প্রস্তুতি, এখন আমাদের যে অবস্থায় আছে স্থগিত করার আর কোনো প্রশ্ন ইনশাল্লাহ হবে না। আমরা মার্চ এপ্রিলের যে কর্মসূচিটা সেটা আমরা চালু করতে যাচ্ছি। আগামী এক মাসের মধ্যে খাদ্য মজুদের রেকর্ড ছাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়ে 3 লাখ মেট্রিক টন বেশি আমন সংগ্রহ করা হয়েছে বলে জানান মন্ত্রী। আমন সংগ্রহ করতে পেরেছি। শাওন, সময় সংবাদ, ঢাকা। দেশে দুর্নীতি কমেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2 ধাপ এগিয়ে বাংলাদেশ এখন 143তম অবস্থানে। দেশের আইনি কাঠামো ভালো থাকায় দুর্নীতি কমেছে বলে জানিয়েছে টিআইবি। এদিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ চিহ্নিত হয়েছে সোমালিয়া, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের স্বীকৃতি পেয়েছে নিউজিল্যান্ড। 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ। 2006 সাল থেকে অবশ্য এই অবস্থার উন্নতি ঘটতে থাকে। গত বছর টিআইবির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষ 15তম দুর্নীতিগ্রস্ত দেশ। এবার আরো 2 ধাপ উন্নতি ঘটিয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 17তম। দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচক 2017 তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক। 2016-তে আমরা 15তম অবস্থানে ছিলাম এবং 2017-তে 17তম অবস্থানে এসেছি। সরকারি প্রকিউরমেন্ট ক্রয় খাতে ডিজিটাইজেশন হয়েছে, সেটি একটা ইতিবাচক ফলের সম্ভাবনা বিবেচনায় এই ধারণাটা হতে পারে। তালিকায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে 180তম অবস্থানে রয়েছে সোমালিয়া, আর ডেনমার্ককে টপকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে নিউজিল্যান্ড। এই তালিকার 16তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে যুক্তরাজ্য 8ম, চীন 77তম এবং রাশিয়া 135তম অবস্থানে। অন্যদিকে প্রতিবেশী ভারতের অবস্থান 81তম এবং পাকিস্তান রয়েছে 117তম অবস্থানে। এদিকে 143তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকায় রয়েছে বাংলাদেশ। যে কারণে আরো ভালো হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সদিচ্ছা, যে দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকারের কথা বলা হয় সেটার বাস্তবায়ন হয় না। তিনি বলেন, আইনি কাঠামো ভালো থাকার কারণেই দুর্নীতির সূচকে এগিয়েছে বাংলাদেশ, তাই রক্ষা করতে হবে এর ধারাবাহিকতাও। তথ্যসূত্রের তথ্যই ব্যবহৃত। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন শিক্ষা বোর্ড ও এনসিটিবির 30 জন কর্মকর্তাকে বদলি করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বদলির আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে 23 জনকে ঢাকার বাইরে পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ ও স্কুল পরিদর্শক সহ বেশ কয়েকজন কর্মকর্তা। সম্প্রতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ব্যাপক সমালোচনার পর এই বদলি করা হলো।
আগামী বাজেটে ইন্টারনেটের ওপর নির্ধারিত 15% ভ্যাট কমানোর চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী বেসিস সফট এক্সপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, চলতি বছরের শেষে দেশের সব এলাকা 4G সেবার আওতায় আসবে। খুব শিগগিরই তথ্য প্রযুক্তি পণ্য উৎপাদনকারী কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপন এবং পণ্য উৎপাদন শুরু করবে বলেও জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আমরা জেলা পর্যায় পর্যন্ত 4G পৌঁছে দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করব এই বছরের শেষ নাগাদ বাংলাদেশের সম্ভবত তার অথবা তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেটের এমন কোনো অবস্থা থাকবে না যাতে কেউ কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত হতে না পারে। এই বাজেটে আপনার কাছে আমরা একটা প্রত্যাশা করি, আপনি ইন্টারনেটের উপর থেকে আরোপ করা 15% ভ্যাট আপনি প্রত্যাহার করবেন। এই মাসেই ইতিমধ্যেই আগামী বাজেট নিয়ে কাজকর্ম শুরু হয়েছে, আর জুন মাসে আমার মনে হয় আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। রাজধানীতে 246টি রুটে প্রতিদিন চলাচল করে 7000 বাস। এসব বাস চলাচলে নেই শৃঙ্খলা, এতে যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীবাসী। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বাস কোম্পানিগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছেন। এদিকে সিটি কর্পোরেশন ও পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আশ্বাস, প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ বাস্তবায়নের প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। ঢাকা শহরে 246টি রুটে বর্তমানে কমপক্ষে 7000 বাস চলাচল করছে। অভ্যন্তরীণ যাত্রীদের সেবা না দিলেও আশপাশের জেলা থেকে প্রতিদিন প্রায় 2000 বাস চলে ঢাকার রাস্তায়। ফলে রাস্তায় গাড়ির চাপ থাকে অনেক বেশি। পিছনেটা আগে যেতেও দিবে না, আবার নিজেও তাড়াহুড়ো করে যাবে না, আর অনেক সময় বাসের মাঝখানে যাত্রীরা পড়ে যায়। দাঁড়ায় থাকতে হয়, বাস ঠিকভাবে পায় না, পেলেও ওঠায় না। এখান থেকে যাইতে আমাদের সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় লাগে, আর এই জায়গায় লাগে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা। আমি বেতন বেশি পাবো, এই কারণে আমি আরো 2টা প্যাসেঞ্জার বেশি নিমু, এরকম আর কি। আর অফিসের ড্রাইভার আরো এরকম করতেছে। সংকট সমাধানে 2016 সালে বড় পরিসরে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সবগুলো বাস কোম্পানিকে 6টি প্রতিষ্ঠানের আওতায় এনে 22টি রুট করার পরিকল্পনা করা হয়। এ সময় গুলশান বনানীতে ঢাকা চাকা প্রকল্পের পর উত্তরা, কুড়িল বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিচ্ছিন্ন কয়েকটি প্রকল্প নিলেও তা আলোর মুখ দেখেনি। 2035-40 পর্যন্ত বাসই কিন্তু ডমিনেন্ট ফ্যাক্টর হয়ে থাকবে। 1টা 2টা রুট, 4টা 5টা রুট নিয়ে যদি আপনারা করতে যান, তাহলে এটা কখনো সাকসেসফুল হবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 250 কোম্পানির গাড়ি চলছে মালিকানা প্রতিষ্ঠানের নিজস্ব নির্দেশনায়। একীভূত না হওয়ার কারণে কোনো সংস্থার পক্ষে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তবে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নেতৃত্বে 2টি সিটি কর্পোরেশন গণপরিবহন নিয়ে শিগগিরই মাঠ পর্যায়ে কাজ শুরুর আশ্বাস দেন। এর মধ্যে তার সভাপতিত্বে একটি সভা আহ্বান করবেন এবং তারপরে আমরা সিদ্ধান্তে যাব অল্প কিছুদিনের মধ্যে। যদি কাজটা ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং সিটি কর্পোরেশনের নেতৃত্ব নেয়, তাহলে 2 বছরের মধ্যে আমরা হয়তো ঢাকা শহরের যানজট ব্যবস্থাপনায় নতুন যে ধারণা বাস রুট ফ্র্যাঞ্চাইজ বা রেশনালাইজেশন, সেটা করা সম্ভব হবে। রিকশা সহ অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ এবং বাইরের গাড়িগুলো শহরের মধ্যে আসা বন্ধ করতে শহরতলিতে টার্মিনাল নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরিবহন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বাংলা ব্যবহার না করায় রাজধানীর গুলশানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড নামিয়ে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানগুলোকে আর্থিক জরিমানাও করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারের নেতৃত্বে গুলশান 1 নম্বরে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে যে প্রতিষ্ঠান ইংরেজি ভাষায় সাইনবোর্ড ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শুধু দূতাবাস এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠান ইংরেজিতে সাইনবোর্ড ব্যবহার করতে পারবে। প্রবাসী সময়ে আরো থাকছে, বিদেশি শ্রমিকদের কর্ম ভিসা পাওয়ার জন্য চারিত্রিক সনদ থাকার বাধ্যবাধকতা তুলে নিল দুবাই সরকার।
24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করা হয়েছে। জাটকা ধরে করব না শেষ, বাঁচলে জেলে হাসবে দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার উদযাপন হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বৃহস্পতিবার সকালে মৎস্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মন্ত্রী জানান, জাটকা নিধনের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে 7 দিন ব্যাপী সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। অস্বাস্থ্যকর খাবার পানি সরবরাহের অভিযোগে রাজধানীর সায়েদাবাদ ও চানখারপুলের 6টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব এবং বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কারখানা থেকে আটক করা হয়েছে 2 জনকে, বাকিদের আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে কোনো পরিশুদ্ধ যন্ত্রপাতি ছাড়াই খাবার পানি সরবরাহের প্রমাণ পায় র্যাব ও বিএসটিআই। শুধু তাই নয়, এসব কারখানায় অবৈধভাবে নেওয়া হয়েছে বিদ্যুৎ ও ওয়াসার লাইনও। 1.5 বছর আগে এই প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে পানি ব্যবসার অভিযোগে সিলগালা করে দেয় র্যাব। পরবর্তীতে আদালতের নির্দেশনা নিয়ে আবারও ব্যবসা শুরু করলেও মানা হয়নি বিএসটিআই এর নির্দেশনা। খুলনায় ডিবি পরিচয়ে গরু ব্যবসায়ের 9 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের 2 সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নিজামুদ্দিন। তিনি জানান, গতকাল বিকেলে ডুমুরিয়ার চুকনগর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে নুর ইসলামের ব্যাগ তল্লাশি করা হয়। পরে পিস্তল ঠেকিয়ে তার 9,15,000 টাকা ছিনতাই করে চক্রটি। এই ঘটনায় মামলা দায়েরের পর ডুমুরিয়া থানার সহকারী উপপরিদর্শক রৌফ ও কনস্টেবল নাসির সহ 4 জনকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলে ভয়াবহ আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়ে মারা গেছে এক শিশু। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে কালিহাতী উপজেলার ভাংড়া এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় গুদামের ভেতরে থাকা রাব্বি নামে 10 বছর বয়সী একটি শিশু দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কলসি ভরে পানি নিয়ে গেছি, তো ও যে ছেলেটা মারা গেছে ওনাকে আর বাচ্চাটা আমি খুঁজে পাই নাই। এইভাবে মানে পুরা করে আগুন ধরে গেছে। ভিতরে একটা শিশু ছেলে মারা গেছে, যে কারিগর ছিল ওই লোকের একটা শিশু বাচ্চা, সে মারা গেছে। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 11 জন। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সহ 2 জন নিহত হন। এই ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 ব্যবসায়ী নিহত হন। এই ঘটনায় আহত হন চালক সহ অন্তত 7 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নেত্রকোনার কান্দুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। এছাড়া বাগেরহাটের মোংলায় ট্রাক চাপায় 1 জন ও ঠাকুরগাঁয়ের অটোরিকশা চাপায় 1 শিশু এবং পঞ্চগড়ে ট্রাক চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কক্সবাজারে বন্য হাতির আক্রমণে 1 রোহিঙ্গা সহ 2 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও 5 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উখিয়ার কুতুপালং মধুরছড়া এলাকায় 6 ও 8 নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে 4 থেকে 5টি বন্য হাতি আক্রমণ চালিয়ে 30টি বসতঘর ভাঙচুর করে। এতে আতঙ্কিত হয়ে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে 1 রোহিঙ্গা সহ 2 জন নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 5 জন রোহিঙ্গা। এ নিয়ে গত 5 মাসে বন্য হাতির আক্রমণে 12 জনের মৃত্যু হয়েছে। জানাবো প্রবাসের কিছু খবর। প্রবাসী বাংলাদেশি সহ বিদেশি শ্রমিকদের কর্ম ভিসা পাওয়ার জন্য চারিত্রিক সনদ বা গুড কন্ডাক্ট সার্টিফিকেট থাকার বাধ্যবাধকতা বাতিল করেছে দুবাই সরকার।
কার্যকরের ১৯ দিনের মাথায় এটি তুলে নেওয়া হলো। দেশটির বৈদেশিক সম্পর্ক বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম খালিজ টাইমসের বরাত দিয়ে কর্তৃপক্ষ জানান, দুবাইয়ে ভিসা আবেদনের কোনো ক্ষেত্রেই ভালো আচরণের এই সনদের আর প্রয়োজন নেই। তবে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য জায়গায় এটি বহাল থাকবে বলে জানা গেছে। এর আগে নিরাপত্তা ইস্যুতে ৪ ফেব্রুয়ারি থেকে কর্মভিসা পাওয়ার ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের জন্য চারিত্রিক সনদ বাধ্যতামূলক করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যালিসন স্মেল। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে। স্থানীয় সময় বুধবার বিকেলে বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। আলোচনা পর্বে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষাবাদের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকর এবং সংরক্ষণ করতে গেলে পরস্পরকে বুঝতে হবে। আমরা যদি নিজেদের না বুঝি তাহলে সকলকে নিয়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। সহিংসতার শিকার কোনো ব্যক্তির ভাষা যদি বুঝতেই না পারি তাহলে আমরা কিভাবে তার মানবাধিকার সংরক্ষণ করব? সভায় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব বিবেচনায় সংস্থাটির প্রতি আহ্বান জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। পুনরায় বাংলা ভাষাকে জাতিসংঘের ভাষা করার জন্য দাবি জানিয়েছি। আশা করি বাংলা ভাষা একদিন জাতিসংঘের ভাষা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রস্তাবনা সেই বিষয়ে জাতিসংঘের সচিবালয় আছে তাদের যে সকল বিভাগসমূহ এই বিষয়টি দেখাশোনা করে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের দাবিটি বিবেচনায় রয়েছে বলে জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। গোটা বিশ্বকে প্রকৃত অর্থে সংযুক্ত করতে চাইলে মানুষের কথা বলার অধিকারকে বাড়াতে হবে। এক্ষেত্রে স্থানীয় ভাষা অর্থাৎ মাতৃভাষা সবথেকে গুরুত্বপূর্ণ। মাতৃভাষার মাধ্যমেই মানুষ নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারে। জাতিসংঘ সদর দফতর, ইউনেস্কো নিউ ইয়র্কের কার্যালয়, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সহ কলম্বিয়া, ফিজি ও তানজানিয়া মিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে জাতিসংঘ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন 2020 সালে বঙ্গবন্ধুর 100বর্ষ জন্মবার্ষিকী আন্তর্জাতিকভাবে পালন ও দেশের জঙ্গিবাদ উৎখাতে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন বিএনপির কারণে নিউ ইয়র্ক রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। আমরা 2020 সালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটা আন্তর্জাতিকভাবে খুব বড় করে পালন করতে চাই এবং এটা করার আমাদের রুচি। শেখ হাসিনার সরকার নিউ ইয়র্ক ফ্লাইটের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করছি এটা অচিরেই আমরা এখানে ফ্লাইট চালু করতে পারবো। ফ্রান্সে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়ে প্যারিসের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্থনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সম্মিলিত 21 উদযাপন পরিষদের উদ্যোগে প্যারিসের রিপাবলিক চত্বরে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানে অংশ নেয়। হাজারো কণ্ঠে 21-এর গান সহ কবিতা আবৃত্তি মুগ্ধ করে দর্শকদের। এছাড়া বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এবং জনগণকে আমরা সবাই এই প্রবাসে করতে গিয়ে
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত সহ মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে কনস্যুলেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদায় সৌদি আরবেও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে প্রথম প্রহরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। দ্বিতীয় পর্বে কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন। এরপর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। এই উপলক্ষে বুধবার রাতে কুয়ালালামপুর একটি হোটেলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব মালয়ের প্রফেসর ডক্টর ইমদাদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল ও বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল। সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন খাবার হোটেল মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে মদিনায় মসজিদে নববীর পাশে বাংলাদেশি মার্কেটে হোটেলটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য HM ইব্রাহিম, সাবেক ডিসি মোহাম্মদ হাসান, সৌদি নাগরিক আবু মাজেদ, অধ্যাপক মঞ্জুরুল হক সহ আরো অনেকেই। ঐতিহ্যবাহী দেশি খাবারের স্বাদ তুলে ধরায় মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন হোটেলের মালিক সালাউদ্দিন সোহেল। সৌদি আরবে দীর্ঘদিন বাংলাদেশি ভিসা বন্ধ থাকার পর নতুন ভিসা চালু হয় নতুন নতুন প্রবাসী শ্রমিক আসছেন দেশটিতে। তাদের কর্মসংস্থান ও সুলভ মূল্যে বাংলাদেশি খাবার সরবরাহে হোটেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি প্রবাসী বিএনপি কর্মীরা। রিয়াদে প্রবাসী মুরাদনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি আবু তাহের ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি তালুকদার আব্দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আবুল কাশেম সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বেগম জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে 2 জন যশোর ও একজনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পুলিশ জানায় বুধবার দুপুরে কুয়েত থেকে কলকাতার সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে গিয়ে আটক হন 2 যুবক। পরে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এক পর্যায়ে তাদের জবানবন্দির ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা ভারতীয় পাসপোর্টে কুয়েতে চাকরি করত বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে তাদের মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে অপর এক ঘটনায় সাতক্ষীরা জেলার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা নিউ টাউন পুলিশ। তার কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র জব্দ করা হয়। তবে সে কি কারণে ভারতে থাকতে শুরু করেছে তার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবাসী সমরের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অর্থদণ্ড স্থগিত, জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজিরের আবেদন। যারা এতিমের টাকা আত্মসাৎ করে তারা দেশ নিয়ে ভাবে না। রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান। আগামী মাস থেকে আবারও চালু হচ্ছে 10 টাকার খাদ্য বান্ধব কর্মসূচি। শিগগিরই দেশে খাদ্য মজুদ রেকর্ড ছাড়াবে জানালেন মন্ত্রী। বাংলাদেশে দুর্নীতি কমেছে, তালিকায় 2 ধাপ উন্নতি। আইনি কাঠামো ভালো থাকায় কারণ বলছে টিআইবি। এবং রাজধানীতে 246টি রুটে প্রতিদিন চলাচল করে 7000 বাস। নেই শৃঙ্খলা, বাড়ছে যানজট, দুর্ভোগ চরমে।
এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।